হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্যার, লং ভ্যাকেশন আমরা তো আবার কামব্যাক করলাম আমাদের একাডেমিক লাইফে। তো এখন থেকে আপনাদের রেগুলার ক্লাস হবে, প্লাস ব্যাড নিউজ হচ্ছে প্রবাবলি আপনাদের মনে হয় মিডটাও রাইট টাইমে হয়ে যাবে। তো সবকিছু আমাদের এক মাসের মধ্যে যা যা কভার করার কথা ছিল সেটা হয়তো এই কয়েকদিনের মধ্যে মানে কভার করে ফেলতে হবে আর কি। ঠিক আছে। তো আপনাদের উপরও একটা প্রেশার যাবে, আমাদের উপর একটা ছোটখাটো প্রেশার যাবে আর কি, বলা যায়। আমরা ট্রাই করবো আর কি, মানে জিনিসগুলা মোটামুটি কভার করার জন্য 100%। যদি সিলেবাস ফলো করা পসিবল নাও হয় সেটাও সমস্যা নাই, 70-60% ফলো করার চেষ্টা করবো আমরা। ঠিক আছে। জি স্যার। আর আমরা শুরু করি তাহলে। আমরা মোটামুটি আমাদের স্ক্রিনটা শেয়ার করি আগে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। আমরা লাস্ট ক্লাস অব্দি বোর্ডের অ্যাটমিক মডেল যেটা ছিল সেটা পুরোটাই কভার করছিলাম। আপনাদের রেকর্ডিং প্রোভাইড করা আছে চ্যানেলগুলোতে, মানে আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে ওখানে আমি সব রেকর্ডিং আপলোড করে রাখছি। আপনারা যদি এখন সময় নাও পান, বাট পরীক্ষার আগে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বন্ধের আগে বোর্ডের অ্যাটমিক মডেল যেটা ছিল এটা আমরা পুরোটা কভার করছিলাম। এটা যে 6টা পোস্টুলেট ছিল সবগুলো আমরা মোটামুটি কভার করছিলাম। আপনারা এটা রিভাইজ করবেন, কারণ আমাদের একটা সিটিও নিতে হবে আমাদেরকে। আপনারা হয়তো জানেন যে 2টা করে সিটি নেওয়া লাগে, সিটিটাও কভার করতে হবে। সো সিটি সিলেবাসটাও কিন্তু এই আপনার এই পিডিএফ বা যা যা আমরা পড়ছি এগুলোর উপরেই কিন্তু থাকবে। সিটি সিলেবাস দিব আপনাদেরকে, শুক্রবারে দেখা হলে সিটি সম্পর্কে ডিসকাস করবো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই এতটুকু পড়ছিলাম। ঠিক আছে। আপনাদের যদি মনে থাকে যে আমি আপনাদেরকে একটা এইচডাব্লিউ দিছিলাম যেখানে হচ্ছে লিমিটেশন সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে বোর্ডের অ্যাটমিক মডেলের যে লিমিটেশন গুলো আছে এগুলো হচ্ছে আপনারা কভার করে রাখবেন। তো অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন, কিন্তু এটা কিন্তু করতে হবে। ঠিক আছে। তো আমরা আজকে শুরু করি আমাদের ক্লাসটা। ওকে। তো আমাদের বোরের অ্যাটমিক মডেলের পরে যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। মেকানিক্সের একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে আপনাদের শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনটা, এই শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। তো এই শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটা আসলে কি মূলত? এটার এত ছোট কিন্তু পড়া না, এটা আসলে একটা ব্রড একটা টপিক। এটা একটা ব্রড সাবজেক্টও বলা যায়। এই শ্রোডিঙ্গার রিলেটেড যত ইকুয়েশন আছে, শ্রোডিঙ্গার রিলেটেড যত টপিক আছে, এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট। তো আপনারা হয়তো জানবেন যে আমাদের ফিজিক্সে দুই ধরনের ফিজিক্স আমরা মূলত পড়ি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সটা বেসিক্যালি নিউটনীয় সাইডের যতগুলা থিওরি বা ফর্মুলা আছে সবগুলো হচ্ছে ওই ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ। আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আইনস্টাইন, তারপর হচ্ছে শ্রোডিঙ্গার, বোর, এই এদের যে ইকুয়েশন বা এদের যে ফর্মুলা গুলো আছে সেগুলো মূলত সবগুলো হচ্ছে আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের পার্ট। তো এই কোয়ান্টাম মেকানিক্সে আন্ডারে কারা কারা পড়ে মূলত? তো যে পার্টিকেল গুলা খুবই ক্ষুদ্র, মানে যেগুলোকে আমরা বলি মাইক্রো পার্টিকেল, সেগুলো মূলত আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স এর আন্ডারে পড়ে। তো অ্যাকচুয়ালি মাইক্রো পার্টিকেল বলতে আসলে বোঝায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানে এরকম যে ছোট ছোট পার্টিকেল গুলো আছে যেগুলা কে অ্যাটমিক পর্যায়ে ভাগ করা যায়, সেগুলোকে মূলত বলা হয় মাইক্রো পার্টিকেল। তো এই মাইক্রো পার্টিকেল গুলোর সম্পর্কে যে ফিজিক্সের যে শাখায় পড়াশোনা করা হয় সেটাকে মূলত কোয়ান্টাম মেকানিক্স বলা হয়। তো এই কোয়ান্টাম মেকানিক্স এর একটা পার্ট হচ্ছে আমাদের শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। এটাকে পুরোটা আমরা ডিসকাস করার আগে আমরা একটু বেসিকটা যদি একটু পড়ি যে অ্যাকচুয়ালি এটা কি জিনিসটা, কিভাবে কাজ করে মূলত। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে।
ওকে, ফাইন। সো আমরা একটা টপিক পড়ছিলাম যেখানে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে পড়ছিলাম। সেখানে আমরা কি পড়ছিলাম যে আমাদের ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা, এটা মূলত ওয়েভ আকারেও যাইতে পারে, আবার কি পার্টিকেল আকারেও যাইতে পারে। পার্টিকেল আকারে কিভাবে যায়? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে যায়। ঠিক আছে? তো দুইটা ভাবে যাইতে পারে, একটা ওয়েভ আকারে যাইতে পারে আর একটা পার্টিকেল আকারে যাইতে পারে। এখন এই ইলেকট্রনটা ওয়েভ আকারে যে যাবে, এই ওয়েভ আকারে যাওয়ার জন্য যে ফর্মুলাটা বা কোয়ান্টাম মেকানিক্স এর যে পার্টে ইলেকট্রনের ওয়েভ ধর্মটাকে প্রকাশ করা হয়, সেটাই মূলত শ্রোডিঞ্জার তার ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে ব্যাখ্যা করছিল। যে আমার যে ইলেকট্রনটা আছে এটা অ্যাকচুয়ালি যে ওয়েভ আকারে যায়, ওয়েভ আকারে কিভাবে যাবে, তার ধর্মটা কেমন হবে, সে কি কি কাজ করবে, সেগুলো মূলত শ্রোডিঞ্জার বলছিল যে ইলেকট্রনের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে ওয়েভ ধর্মটা, এটাই মূলত শ্রোডিঞ্জার তার ইকুয়েশনের মাধ্যমে প্রুভ করার ট্রাই করছিল। সো অ্যাকচুয়ালি এটা কি মূলত আমরা যদি একটু দেখি। তো আমরা জানি ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের যে ওয়েভটা আছে, সাপোজ এটা একটা ইলেকট্রনের ওয়েভ, ঠিক আছে? এই ইলেকট্রনের ওয়েভের মধ্যে ইলেকট্রনটা কোথায় থাকবে এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো না। অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারবো না যে এটা কোথায় থাকবে। আমরা এভাবে বলতে পারি যে আমাদের ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে এর লোকেশনটা কোথায়। ঠিক আছে? তো এই যে ধর্মটা, এটাকে আমরা বুঝলাম কি সুপারপজিশন। ইলেকট্রনের অ্যাকচুয়াল ধর্মটা না জেনে ইলেকট্রনের যে দুইটা ধর্ম, সেটা ব্যাখ্যা করাটাকে বলা হয় সুপারপজিশন। এই সুপারপজিশনের উপর ভিত্তি করে মূলত আজকালকার যত কোয়ান্টাম কম্পিউটার আছে সেগুলো মূলত তৈরি করা হচ্ছে। আপনাদেরকে ক্লাসে বলছিলাম, প্রবাবলি আপনার যদি মনে থাকে। আপনাদেরকে কি বলছিলাম এটা সুপারপজিশন সম্পর্কে? না স্যার, বলা হয়নি স্যার। সুপারপজিশন বলা হয় না, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতেও বলা হয় না। আচ্ছা। হাইজেনবার্গটা বলা হয়েছে স্যার, এটা বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুপারপজিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েভের মধ্যে ইলেকট্রনটার লোকেশনটা বা ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা মূলত আগে থেকে প্রেডিক্ট করা যায় না, এর অ্যাকচুয়াল লোকেশনটা। তো আমরা জাস্ট অ্যাজিউম করে নিতে পারি যে আমার ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই যে একটা ইলেকট্রনের দুই জায়গায় অবস্থান করার যে ধর্মটা, এটাকে মূলত সুপারপজিশন বলা হয়। এন্ড এতটুকু জানলে হবে যে সুপারপজিশনের উপর ভিত্তি করে আজকালকার যত কোয়ান্টাম কম্পিউটার আছে বা কোয়ান্টাম মেকানিক্স এর যতগুলা টপিক আছে সবগুলো মূলত কভার করা যায় সুপারপজিশনের মাধ্যমে। তো এই যে ইলেকট্রনের যে ওয়েভ নেচারটা, এই ওয়েভ নেচারটা মূলত একটা ফাংশন দ্বারা প্রকাশ করা হয়, অথবা একটা ইকুয়েশন দ্বারা আমরা প্রকাশ করতে পারি, যেটাকে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন বলা হয়। ঠিক আছে? ইলেকট্রনের ওয়েভ নেচারটা মূলত শ্রোডিঞ্জার তার ইকুয়েশনের মাধ্যমে প্রুফ করার ট্রাই করছিল। সো অবভিয়াসলি শ্রোডিঞ্জারের পুরো নাম এখানে আছে, এরউইন শ্রোডিঞ্জার। তিনি মূলত পার্টিকেল বা ইলেকট্রনের ওয়েভ নেচারটা মূলত হচ্ছে তার ইকুয়েশনের মাধ্যমে প্রুফ করার ট্রাই করছিল। এন্ড তার যে ওয়েভ ইকুয়েশনটা ছিল, আমরা একটু যদি দেখি, তার ওয়েভ ইকুয়েশনটা মূলত হচ্ছে এটা। আনফরচুনেটলি আপনাদেরকে এই পুরোটা একটু মুখস্থ রাখতে হবে, এই ইকুয়েশনটা। ঠিক আছে? তো এই ইকুয়েশনটা কি বলছে? এই ইকুয়েশনটায় দেখেন, এর আগে একটা জিনিস বলে রাখি, আপনাদের যদি অন্তরীকরণটা একটু ক্লিয়ার হয়ে থাকে, আপনাদের যদি অন্তরীকরণটা একটু মনে থাকে, আপনাদের মনে আছে কিনা অন্তরীকরণ যদি পড়ে থাকে না, যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, মনে আছে? জি স্যার। অন্তরীকরণের ডিওয়াই ডিএক্স আর তুমি যদি এভাবে লিখি, দুইটার মধ্যে পার্থক্য আপনারা জানেন তো? যে এই ডি আর এই ডি, দুইটার মধ্যে পার্থক্য। শুধু হচ্ছে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়াল আর কি, ডেল যেটা, যেটা হচ্ছে যে উপাদানটা এক্স এর যদি করি এক্স এর সাপেক্ষে শুধু এক্সই ডিফারেন্সিয়েট হবে, আর হুম। বাকিগুলা কনস্ট্যান্ট হয়েছে। আর প্রথমটার ক্ষেত্রে হচ্ছে পুরা অংশটারেই আমি এক্স ধরে ডিফারেন্সিয়েট করবো আর কি। মানে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি যতটুকু জানি, আর একটা হচ্ছে ফুল ইকুয়েশনটারে আমি ডিফারেন্সিয়েট করবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কোনটা? এই যে এটা ডেল যেটা। আচ্ছা, ডেল মানে জি হচ্ছে স্যার, এটা, তাই না? এটাই তো। ওকে, আপনারটা হয়েছে বা রোজ, আমি একটু ক্লিয়ার করে দাও। সেটা হচ্ছে যে এখানে যে ডি যেটা, এই দুটাই মূলত ডিফারেন্সিয়েশন। তার মধ্যে ডেলটা, এটাকে বলি আমরা ডেল, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এটাকে বলা হয় বেসিক বা নর্মাল ডিফারেন্সিয়েশন। আপনি যখন এভাবে লিখবেন,
তখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। দেখবেন যে এখানে আমাদের এক্স এর সাপেক্ষে হচ্ছে ওয়াই ডিফারেন্সিয়েশন করা হয়েছে। দ্যাট মিনস কি, এখানে ওয়াই মানে এটা একটা ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই ধরনের ডিফারেন্সিয়েশন গুলোকে আমরা জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন বলি। আর যখন একের অধিক কোনো ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় ওটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যেমন এটা দেখেন, এখানে ওয়াই আর জেড উভয়ের সাপেক্ষে কিন্তু আমাদের কি ডিফারেন্সিয়েশনটা সলভ করা হয়েছে। এই কারণে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে আমাদেরকে অবশ্যই এরকম একটা ডেল সাইন ইউজ করতে হবে। ওকে, তো এটা তাহলে আপনারা অনেকে জানেন। তো আমরা এই কোশ্চেনটা দেখি যে ডেল স্কোয়ার এটাকে কি বলে, সাই। ঠিক আছে, এটাকে অনেক ভাবে লেখা যায়, জেনারেলি ফাই সাই অনেক নামই ডাকে, বাট ফাই জেনারেলি গ্রিক লেটার তো, তো এটাকে ফাই বলা হয় মূলত। তারা বলতে পারেন ফাই, তো আবার সাইও বলা হয় অনেক সময়। সো ফাই, ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ই মাইনাস বি ইন্টু সাই অথবা ফাই। তো এখানে অ্যাকচুয়ালি কি বুঝাইছে মূলত এই ইকুয়েশন দ্বারা? এই ইকুয়েশনের প্রত্যেকটা পার্ট যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি সেটা কি বলতে চাইছে। এখানে দেখবেন এক্স, ওয়াই এন্ড জেড তিনটা কোঅর্ডিনেট আছে। এক্স, ওয়াই, জেড, এই তিনটা কোঅর্ডিনেটের সাপেক্ষে মূলত এই যে পাইটা এটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা এক ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে পারি। তো মূলত এটা বোঝাচ্ছে যে আমাদের থ্রি ডি কোনো একটা নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট আছে। এই থ্রি ডি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাকে ওয়েভ ফাংশন যেটা আছে এই ওয়েভ ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই যে পাই এটাকে বলা হয় ওয়েভ ফাংশন। আমরা ওয়েভ ফাংশন সম্পর্কে আরো পড়বো বিস্তারিত। ওয়েভ ফাংশন অ্যাকচুয়ালি কি, জাস্ট এতটুকু জেনে রাখি যে ইলেকট্রনের যে ওয়েভটা এটা 1D-ও না, 2D-ও না, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের 3D ওয়েভ। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা একটু ক্লিয়ার করে নেবেন, যদি না বুঝে থাকেন কোশ্চেন করেন, কারণ এটা একটু হার্ড, কোশ্চেনটা হার্ড, টপিকটা হার্ড। তো ইলেকট্রনের যে ওয়েভটা সেটা মূলত কি 1D-ও না, 2D-ও না, এটা অ্যাকচুয়ালি কি 3D ওয়েভ। যেটার একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, আর একটা কি জেড অক্ষ থাকবে। তো ইলেকট্রনটা এমন ভাবে যাবে যেটা হচ্ছে আমাদের ওটাকে 3D একটা স্থানাঙ্ক বা 3D একটা পজিশনের মতো মনে হবে। ঠিক আছে, যেটা তিনটা স্থানাঙ্ক আছে এক্স ওয়াই জেড, অর্থাৎ আমার ইলেকট্রনের পজিশনটা বলার জন্য এক্স ওয়াই জেড আকারে বলতেই হবে। ঠিক আছে, তো এরপরে ইকুয়েশনের বাকি পার্ট গুলা দেখি। এটা বলছে এটা 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এইচটা মূলত আমরা জানি যে প্লাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়, প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, যেটা ভ্যালু হচ্ছে 6.62 ইন্টু 10^34। এরপরে ই মাইনাস বি ইন্টু 5, বাকি পার্টটুকু হচ্ছে 5। তো ইটা হচ্ছে মূলত আহ ইটা বলার আগে আমি বলি ভিটা কি। ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে বিভব শক্তি যেটাকে আমরা বলি। তাহলে ভিটা হচ্ছে আমাদের বিভব শক্তি, আর ইটা হচ্ছে টোটাল শক্তি, যেটা সমান হচ্ছে কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি প্লাস পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো গতিশক্তি এন্ড বিভব শক্তির যে যোগফল এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা মূলত হচ্ছে টোটাল এনার্জি মিন করে। তো আমাদের কোন একটা অবজেক্টে দুই ধরনের এনার্জি থাকে, একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আর একটাকে বলা হয় কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি। তো দুইটা শক্তির যোগফলকে বলা হয় ই অথবা টোটাল এনার্জি। এটা মূলত এখানে বোঝানো হয়েছে। এরপরে লাস্টের যে পার্ট হচ্ছে ফাই, যেটা মূলত আমাদের ইলেকট্রনের ওয়েভ ফাংশন। ঠিক আছে, এতটুকু বুঝছেন আপনারা? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে ইলেকট্রনের যে বি যেটা আছে স্যার, এটা আসলে কি মেইনলি বিষয়টা? ইল- কোথায় কোথায়? ইলেকট্রনের যে পটেনশিয়াল এনার্জিটা স্যার, আমরা তো একটা এনার্জি জানি ইলেকট্রনের যে চার্জ যেটা আছে। হুম হুম। হ্যাঁ, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জিটা কি? জি ইলেকট্রন কিন্তু আপনার সর্বদা কিন্তু চলবে যেমন কোনো কথা নেই। আমরা জানি যে ধরেন মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন কি হতে ঘুরতে থাকে না? এটা তো আমরা জানি আমাদের ন্যাচারাল যে সিস্টেম অনুযায়ী যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। তাহলে অবশ্যই কি ইলেকট্রন একটা কি থাকবে, ইলেকট্রন একটা কি গতিশক্তি থাকবে না, কাইনেটিক এনার্জি জি থাকবে না? স্যার। জি আর স্যার। ইলেকট্রনটা
কিন্তু সবসময় ঘুরবে না। যখন হচ্ছে ইলেকট্রনের সর্বশেষ শক্তি স্তর থেকে, মানে মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে আপনি ইলেকট্রনটাকে আলাদা করে ফেলবেন, যখন সেটাকে ধাতব মৌল বানায় ফেলবেন, তখন ইলেকট্রনটা কি স্টেবল থাকবে, ইলেকট্রনটা তখন চলবে না। এই স্টেবল থাকা অবস্থায় ইলেকট্রনের যে শক্তি, ওটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। বুঝছি। বুঝছেন? ও আপনি যেটা বলেন ওটা চার্জ, মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ আছে, ওটা ভ্যালু বলা যায় 1.6। এটা আলাদা জিনিস। ওকে, আমরা দেখি যে এখন ওয়েভ ফাংশন মূলত বলতে আসলে কি বোঝায়, ওয়েভ ফাংশনটা কি। সো ওয়েভ ফাংশনটা মূলত সাই দ্বারা অথবা ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটা মূলত একটা ইলেকট্রনের ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা, এটা মূলত আমরা ওয়েভ ফাংশনের মাধ্যমে জানতে পারি। আমি একটু যদি আপনাদের চিত্রটাকে দেখাই, যে আমাদের যদি একটা ওয়েভ, যেটা আমরা এভাবে বলি, এই ওয়েভটা, এই ওয়েভের মধ্যে এই যে পজিশনটা, এটাকে কিন্তু অ্যামপ্লিটিউড বলা হয়, বা যেটা সর্বোচ্চ অবস্থান যেটাকে আমরা বলি, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। তো ইলেকট্রনের ওয়েভ যেমন থাকবে, এই ওয়েভের ক্ষেত্রে পিক যে পজিশনটা, এই পিক পজিশনটাকে মূলত আই বা সাই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, খুব সিম্পলি বলতে গেলে এটাই, যে পিক যে পজিশনটা, যে অ্যামপ্লিটিউডটা, ইলেকট্রনের ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটাকে আমরা আই দ্বারা লিখি। আর নর্মাল ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটাকে আমরা বড় হাতের এ অথবা মাঝে মধ্যে ছোট হাতের এ দ্বারা লিখি। ঠিক আছে। তো আমরা পাই হচ্ছে আমাদের অবশ্যই ওয়েভ ফাংশন, এটার মাধ্যমে আমরা ইলেকট্রনের ওয়েভের অ্যামপ্লিটিউড সম্পর্কে জানতে পারি। অবশ্যই 3D মানে XYZ স্থানাঙ্কের মাধ্যমে এটাকে প্রকাশ করা যায়। পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালু থাকতে পারে, অবশ্যই একটা ওয়েভের অ্যামপ্লিটিউডের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু থাকবে। এবং লাইটের ইন্টেন্সিটি মূলত হচ্ছে আপনার এই ওয়েভ ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে যদি ওয়েভ ফাংশনটা আপনি 2 গুণ বাড়ান, তাহলে লাইটের ইন্টেন্সিটি হচ্ছে আমাদের 4 গুণ বাড়বে, যেহেতু এটা আই সমানুপাতিক পাই স্কোয়ার। ঠিক আছে, আইটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ লাইট। তো লাইটের ইন্টেন্সিটিটা মূলত এই ওয়েভ ফাংশনের উপর ডিপেন্ডেন্ট আমাদের। তো ওয়েভ ফাংশন যত আপনাদের ঘন হবে, যে আমি বলতে চাচ্ছি যে ওয়েভ ফাংশনের বিষয়টা, যে ধরেন এখানে যদি একটা দুইটা ওয়েভ নিই আমি, এই ওয়েভের মধ্যে এটাও একটা ওয়েভ, এটাও একটা ওয়েভ, তাই না? এই ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি, এই ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি কম। তাহলে এই ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি বেশি, ধরেন এই ওয়েভের ক্ষেত্রে আমাদের লাইট ইন্টেন্সিটি সমান হচ্ছে আই সমানুপাতিক টু, টু মানে হচ্ছে 2 স্কোয়ার, মানে হচ্ছে ধরেন হচ্ছে 4। এখন এটাকে যদি আপনি 2 গুণ বাড়ান, এই ইন্টেন্সিটিটাকে আপনি যদি ভ্যালুটাকে যদি 4 করেন, তাহলে লাইট ইন্টেন্সিটি কত হবে? আই সমানুপাতিক 4 স্কোয়ার, দ্যাট মিনস 16 হবে। ঠিক আছে। তো লাইট ইন্টেন্সিটিটা মূলত আমাদের যে ওয়েভটা থাকবে, এই ওয়েভটার উপর ডিপেন্ড করতেছে, ওয়েভটার অ্যামপ্লিটিউডের উপরও ডিপেন্ড করতেছে। ওকে, এতটুকু ক্লিয়ার আপনাদের? জি স্যার। আচ্ছা। তো কোয়ান্টাম মেকানিক্স এর আমাদের শ্রোডিঞ্জারের যে পার্টটুকু, ওটা অতটুকুই থাকবে। আপনারা বাসায় এতটুকু করবেন, আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিব, প্লাস পিডিএফ দিয়ে দিব গ্রুপে আর গুগল ক্লাসরুমে। আর অবশ্যই এই ভ্যালুটা, এই ভ্যালুটা মুখস্থ করবেন, এই যে ইকুয়েশনটা, এটা মুখস্থ করবেন। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে রাইট দি ইকুয়েশন অফ শ্রোডিঞ্জার, রাইট শ্রোডিঞ্জার ইকুয়েশন অর সিগনিফিকেন্স অফ সাই, এরকম কোশ্চেন আসতে পারে ছোট ছোট 2 মার্কের। এগুলো করবেন। আমরা এখন চলে যাই আমাদের কেমিস্ট্রির একটু ভিতরে ঢুকে। আমরা এতক্ষণ আমরা বাইরে বাইরে ঘুরতেছিলাম ইলেকট্রনের মতো, এখন আমরা একটু ভিতরে ঢুকি। সেটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কোয়ান্টাম নাম্বারটা আসলে কি, মূলত এটা কি কাজ করে। এই কোয়ান্টাম নাম্বারের অনেক গুরুত্ব, মানে ইম্পর্টেন্স আছে আমাদের কেমিস্ট্রিতে। এই কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মৌলের কিভাবে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, ওর কয়টা অরবিট আছে, কয়টা অরবিটাল আছে, এই সম্পর্কে জানতে পারি। এই কোয়ান্টাম কোয়ান্টাম নাম্বার জানার মাধ্যমে আমরা কোন একটা মৌলের ইলেকট্রনের 4টা বিষয় সম্পর্কে জানতে পারি: সাইজ, শেপ, ওরিয়েন্টেশন অ্যান্ড স্পিন। ঠিক আছে, এই 4টা বিষয় সম্পর্কে আমরা জানতে পারি: সাইজ, শেপ, ওরিয়েন্টেশন অ্যান্ড স্পিন। আমরা পড়বো যে এই 4টা বিষয় আসলে কি, এটা বিস্তারিত পড়বো আমরা। আমাদের মূলত ইনিশিয়ালি এটাই হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা ডিটারমিন করে আমাদের সাইজ, শেপ, ওরিয়েন্টেশন অ্যান্ড স্পিন কার, এটা মৌলের ইলেকট্রন গুলার। ঠিক আছে।
তো এই কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথম যে কোয়ান্টাম নাম্বার সেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই এনটা আসলে কি? তো আমরা একটু বোঝার ট্রাই করি যে এনটা আসলে কি। তো হিলিয়াম, আপনারা হয়তো হিলিয়ামের নাম শুনছেন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত আপনারা কেউ জানেন? দুই না? আপনাদের কি পর্যায় সারণী সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি স্যার, আছে স্যার। আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের মানে মৌলগুলার মানে পারমাণবিক সংখ্যা যেটা ওটা মুখস্থ করবেন। মানে 1 নম্বরে কোন মৌল, 2 নম্বরে কোন মৌল, এরকম 1 থেকে 30 পর্যন্ত। 18টা না 20টা মুখস্থ আছে স্যার। আচ্ছা, নাইস, আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে আপনি 1 থেকে 30 পর্যন্ত করতে হবে, কারণ হচ্ছে আমাদের 24 25 যে মৌলগুলো ওগুলো ইম্পর্টেন্ট। 1 থেকে 30 পর্যন্ত আপনি জাস্ট মুখস্থ করবেন একটা। জি স্যার। এটা অনেক শর্টকাট অ্যাভেলেবল, শর্টকাট করে আপনি দেখতে পারেন। তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি হিলিয়ামের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 2। আর হিলিয়ামের 2, আমি হিলিয়ামের পরে হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে 3। এই 3 দ্বারা আমি একটু হুম। বলি। ধরেন পারমাণবিক মৌল যেগুলো আছে ওই মৌলের মাঝখানে অবশ্যই নিউক্লিয়াস থাকে, এটা আমরা জানি, এটা আমাদের একদমই বেসিক নলেজ। এরপরে এই নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন অরবিট থাকে, যেটাকে এরকম গোল দেখা। ঠিক আছে, ইলেকট্রন গুলা এই অরবিটের মধ্যে কিন্তু ঘুরতে থাকে। ঠিক আছে, যেমন লিথিয়ামের কথা যদি আমি বলি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। দ্যাট মিনস এখানে দুইটা আর এখানে একটা। কেন এখানে দুইটা একটা হলো এটা আমরা পরে পড়বো, পুরাটাই থিওরিটিক্যাল পড়া, জাস্ট এখন বেসিকটা বুঝেন একটু। এখন দেখেন, এটা কিন্তু নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন যাইতে পারবে না, এটা কিন্তু পজিটিভ চার্জ। ঠিক আছে, এখানে ইলেকট্রন যাবে না, ওর মানা এটা এখানে ইলেকট্রন যাবে না। এখন এই ইলেকট্রন গুলা এরকম যে কক্ষপথে ঘুরতেছে এগুলাকে বলা হয় অরবিট। এই অরবিটটা আপনারা মনে রাখবেন, এটাকে বলা হয় অরবিট। ঠিক আছে, দেখেন লিথিয়ামের ক্ষেত্রে এরকম অরবিট কয়টা? একটা, দুইটা। ঠিক আছে, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে দুইটা। সো ফার্স্ট অরবিট হচ্ছে এটা, আর সেকেন্ড অরবিট হচ্ছে এটা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে লিথিয়ামের ক্ষেত্রে অরবিট অর বিট হচ্ছে আমাদের দুইটা। এই অরবিটটাকে মূলত স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা ভ্যালু হচ্ছে আমাদের 2। বুঝছেন এটা? স্যার বুঝতে পারছি। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে আমাদের কয়টা শক্তির স্তর আছে যেটাকে আমরা ইংলিশে বলে অরবিট, কয়টা অরবিট আছে এটা মূলত ডিফাইন করা যায় এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মাধ্যমে। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আমাদের কোনো একটা অ্যাটম বা মৌলের সাইজটা ডিফাইন করে। তো আপনারা কেউ কি বলতে পারবেন যে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি কিভাবে কোনো একটা অ্যাটমের সাইজকে ডিফাইন করে, যে বড় হবে নাকি ছোট হবে, এটা কিভাবে ডিফাইন করে? স্যার কথাটা বুঝি নাই স্যার। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা আমাদের একটু আগে যেটা দেখলেন, এটা মূলত কোন একটা অ্যাটমের সাইজকে ডিফাইন করে। ঠিক আছে, সাইজকে বোঝায় যে এটা কত বড় হবে, নাহলে কত ছোট হবে, এরকম সাইজকে ডিফাইন করে। সে কিভাবে ডিফাইন করে যে এটার সাইজটা কেমন হবে? স্যার যখন অরবিট সংখ্যা বেশি হবে তখন হুম। এই পারমাণবিক সংখ্যাটাও বেশি হবে। তো সেক্ষেত্রে ইলেকট্রন প্রোটনের সংখ্যাও বেশি হবে। তো সেক্ষেত্রে পরমাণুটা বড় হবে, এরকম আর কি হবে হ্যাঁ, রাইট। ওটা। হুম। ওকে, ঠিক আছে, আপনারটা এটাই অ্যাকচুয়ালি। যদি এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু 2 মানে অবশ্যই মনে রাখবেন এন, স্মল এন যদি থাকে এটা অবশ্যই অরবিট নাম্বার মিন করে। তাহলে এন এর ভ্যালু 2 হলে আপনার কি করবেন, খাতায় আগে তো নিউক্লিয়াসকে দিয়ে দিবেন, নিউক্লিয়াসকে কিন্তু কাউন্ট করবেন না এন এর মধ্যে, নিউক্লিয়াস একটা মাঝখানে দিয়ে দিবেন। এরপরে এন সমান 2 মানে একটা গোলা দিবেন নিউক্লিয়াসের চারদিকে, আরেকটা গোলা দিবেন নিউক্লিয়াসের চারদিকে, দুইটা। এই ফার্স্ট অরবিট আর এটা হচ্ছে সেকেন্ড অরবিট। ঠিক আছে, এখন এন এর ভ্যালু যদি 3 হয়, এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমাদের মাঝখানে একটা নিউক্লিয়াস হবে, এরপর বাইরে একটা, দুইটা, এন্ড আরেকটা, তিনটা টোটাল। ঠিক আছে, এখানে এটা একটা অরবিট, এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট আমাদের। So, এভাবে মূলত আমাদের এন এর ভ্যালুটাকে ডিফাইন করা হয়। এখন কিভাবে ছোট বড় হবে সেটা যদি আমরা একটু দেখি।
মুছে দিই, তাহলে বুঝাই। তো এন এর ভ্যালু যখন 2, তখন এটার কিন্তু দুইটা অরবিট আছে। আর এন এর ভ্যালু যখন 3, তখন এটা কিন্তু তিনটা অরবিট আছে। তো এই যে এন এর ভ্যালু 3, এর কিন্তু একটু বেশি আছে, একে তখন একটু বড় দেখাবে। আর এন এর ভ্যালু যখন 2, এর কিন্তু একটু কম আছে, তখন একটু ছোট দেখাবে। এভাবে মূলত অ্যাটমের সাইজটাকে ডিফাইন করা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে। ঠিক আছে? যেমন এর হলো 50, এর ওজন হচ্ছে 50 কেজি, একে একটু নর্মাল দেখাবে, একটু শুকনা দেখাবে। এর ওজন হচ্ছে ধরেন 100 কেজি, তখন একে একটু কি মোটা দেখাবে। এভাবে মূলত আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা একটা অ্যাটমের সাইজকে ডিফাইন করে। ঠিক আছে? তো লাস্ট পয়েন্টটা, এটা 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 জাস্ট একটা এক্সাম্পল যে ক্যালসিয়ামের ক্ষেত্রে এন এর ভ্যালু 4। আর এই বিষয়টা আমি একটু পরে বলতেছি, কে এল এম এন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় এটা একটু পরে বলতেছি। সো লাস্ট পয়েন্টটা কি বলছে সেটা হচ্ছে যে এটা মেইন এনার্জি লেভেলটাকে ইন্ডিকেট করে যেখানে ইলেকট্রনটা থাকে। অবশ্যই এই অরবিটের মধ্যে কিন্তু ইলেকট্রনটা ঘুরতে থাকে। তো ইলেকট্রনটা যেহেতু অরবিটের মধ্যে ঘুরতে থাকে, অবশ্যই ওই অরবিটে ইলেকট্রনের অবস্থাটা বা এনার্জির অবস্থা কিরকম এটা মূলত আমরা জানতে পারি। তো ওই অরবিটে থাকাকালীন ইলেকট্রনটার আপনাদের এনার্জির অবস্থা কিন্তু আমরা জানতে পারি, বিধায় এটা ইন্ডিকেট করে মেইন এনার্জি লেভেল। এখন আসেন, এখানে দেখবেন যে আপনারা যখন পিডিএফটা পড়বেন, তখন কে এল এম এন একটা কথা আছে। তো এই কে এল এম এনটা অ্যাকচুয়ালি কি, কে এল এম এন দ্বারা আসলে কি বোঝায়? তো আমি আবারও শুরু করি, সেটা হচ্ছে যে এন সমান যখন 2 থাকবে তাহলে কি হবে? মাঝখানে একটা নিউক্লিয়াস হবে, একটা গোলা, দুইটা গোলা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট। ঠিক আছে? তো এই ফার্স্ট অরবিটকে মূলত সায়েন্টিস্টরা 1 2 দ্বারা না প্রকাশ করে ক্যাপিটাল লেটার কে দ্বারা প্রকাশ করে। সেকেন্ড অরবিটকে ক্যাপিটাল লেটার এল দ্বারা প্রকাশ করে। এভাবে যত বাড়তে থাকবে কে এল এম এন, এভাবে কিন্তু কি বাড়তে থাকবে। ঠিক আছে? এম এন ওপি যতদূর পর্যন্ত যায়। তো এন ইকুয়াল টু 1, মানে ফার্স্ট অরবিটকে মূলত সায়েন্টিস্টরা কে ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করে, সেকেন্ড অরবিটকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করে, এবার থার্ড অরবিটকে ক্যাপিটাল এন, ফোর্থ অরবিটকে ক্যাপিটাল এম, এভাবে মূলত প্রকাশ করে। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, কে এল এম এন। দ্যাটস ওয়াই আপনার এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়ামের 4টা অরবিট, আপনার এখানে কে এল এম এন দেখবেন। ঠিক আছে? এতটুকু কারো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন নাই আপনাদের কারো? এখানে তো কোশ্চেন থাকার কথা। আপনাদের কারো কোশ্চেন নেই আসলে? এখানে তো কোশ্চেন থাকার কথা। বোঝা যাচ্ছে না? স্যার একদম লাস্টের পয়েন্টটা স্যার, এই যে এনার্জি লেভেল গুলো ইন্ডিকেট করেছে স্যার। এটা না, এটা এটা। আচ্ছা, এটা। জি জি স্যার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আরেকজন কোশ্চেন করছিলেন, আমি শুনতে পারি না, আস্তে আস্তে আসছিল। একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা চেক করেন, কথা শোনা যাচ্ছে না। স্টিল আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা না, আপনার মাইক্রোফোন বা মোবাইলের সমস্যা থাকলে আপনি চ্যাটে লিখে দেন, সেটা আমি পরে দেখে নেবো। তো আপনার যেটা কোশ্চেন সেটা হচ্ছে মেইন লেভেলটা কিভাবে আসলে ইন্ডিকেট করে। তো আমরা বোরে পরমাণু যখন পড়তেছিলাম, আমরা দেখছি যে যখন কোন একটা ইলেকট্রন একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন এনার্জি কি করে? এনার্জি হচ্ছে অ্যাবজর্ব করে, তাই না? আর যখন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন এনার্জি কি করে? রিলিজ করে। সো এই যে শক্তি স্তরটা, এটা কিন্তু নিম্ন শক্তি স্তর। আর এই যে শক্তি স্তরটা মানে সেকেন্ড অরবিটটা, এটা কিন্তু একটু কি উচ্চ শক্তি স্তর। ঠিক আছে? তো এভাবে মূলত এটা একটা এনার্জি লেভেল যেটাকে গ্রাউন্ড এনার্জি লেভেল বলা হয়, যেটার শক্তি কম। এটা একটা এনার্জি লেভেল যেটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল, যেটা একটু শক্তি বেশি। তো অরবিটের মাধ্যমে আমরা মূলত এনার্জি লেভেল গুলোকে জানতে পারি, যে কার এনার্জি লেভেল বেশি, কার এনার্জি লেভেল কম। এই কথাটাই বলছে actually। বুঝেছি স্যার। তো আপনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে, যে কোশ্চেন করতেছিলেন? স্যার আমি বলছিলাম যে কে এল এম এন দিয়ে শুরু না, এটাতে এ বি সি হইতে পারতো, মানে রাইট, রাইট। কে এল এম এন কি স্পেশাল কোনো কারণ আছে কিনা?
রাইট, আমি এই কোশ্চেনটা আসলে এক্সপেক্ট করতেছিলাম যে কে লেমন দ্বারা শুরু। এটা আসলে আমিও সার্চ করে দেখছি অনেক, জাস্ট দুই একটা অ্যান্সার পাইছি যেটা মূলত অথেন্টিক অ্যান্সারই। সেটা হচ্ছে যে সায়েন্টিস্টরা যখন এই অরবিটটা আবিষ্কার করতেছিল, তারা হচ্ছে অ্যাকচুয়ালি জানতো না যে আহ, তারা যে অরবিটটা নিয়ে কাজ করতেছিল, মানে তারা যে মৌলগুলো নিয়ে কাজ করতেছিল, সেই অরবিটটার নাম দিছিল তারা কে এলিমেন্ট। কেন? এরপর মানে এটা থেকে ইনফিনিটি পর্যন্ত নাম দিছিল, কারণ তারা জানতো না যে পরে গিয়ে তাদের আবিষ্কারের পরে আরো কোনো অরবিট বা আরো কোনো ছোট ছোট অরবিট আবিষ্কার হতে পারে কিনা। তাই তারা আগের ভ্যালু গুলাকে খালি রাখছিল, যাতে করে যদি কোনো ভ্যালু আবিষ্কার হয়, নতুন করে যদি কোনো অরবিট আবিষ্কার হয়, সেগুলোকে এবিসিডি নামকরণ করতে পারে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, তাদের ধন্যবাদ স্যার। হ্যাঁ, তাদের মানে জাস্ট এটা তারা ইনশিওর ছিল না যে তারা অ্যাকচুয়ালি পারফেক্টলি আবিষ্কার করতে পারছে কিনা। এই দ্যাটস ওয়াই তারা কে ইলেভেন দিয়ে দিছিল, যাতে করে কেউ আবিষ্কার করলে এবিসিডি দিয়ে করতে পারে। বাট এটা পরে আর আবিষ্কার হয় না, বাট তাদেরটাই পারফেক্ট ছিল, তারা অ্যাকচুয়ালি রাইট ছিল। পরে বিজ্ঞানীরা এটাকে চেঞ্জ করে নাই। তো কে এল এম এন ওপি এন এম এইভাবে জেড যতটুকু যাওয়া যায় এটা যাবে। ওকে, এতটুকু আশা করি আপনারা বুঝছেন। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি বেশি পড়াবো না, আপনারা এতটুকু আস্তে ধীরে পড়েন। এগুলো আমরা নেক্সট দিন অফলাইন ক্লাসে, এগুলো একটু অফলাইনে পড়া লাগবে, এগুলো একটু কঠিন বিষয় তো। তো আমরা নেক্সট দিন অফলাইন ক্লাসে বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। স্যার আজকে যেগুলো পড়াইছেন এগুলো থেকে কি রকম প্রশ্ন হইতে পারে একটু যদি বলতেন। তো আজকে হচ্ছে সবার আগে যেটা পড়লাম সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটা। এখান থেকে আপনার দুই ধরনের কোশ্চেন আসতে পারে, মানে শর্ট কোশ্চেনই আসবে। একটা হচ্ছে যে আপনাকে বলা হতে পারে যে রাইট ডাউন দি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, যে ইকুয়েশনটা যেটা, এটা ধরেন এটা 2 মার্কের জন্য আসলো। অথবা আসতে পারে যে সিগনিফিকেন্স অফ ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ফাংশন, সিগনিফিকেন্স অফ পাই, এটা 2 মার্কের জন্য আসলো। ঠিক আছে, এরকম ছোট কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা যেটা পড়লাম, যেটা কোয়ান্টাম নাম্বার কাকে বলে, এটা 1 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটার সাথে অ্যাটাচ হয়ে কোনো বড় আরেকটা কোশ্চেন আসতে পারে। তো কোয়ান্টাম নাম্বার কাকে বলে এটা আসতে পারে। এরপরে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই কোশ্চেনটা আমি আপনাদেরকে 4টা কোয়ান্টাম নাম্বার পড়াবো। বেসিক্যালি কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4টা। তো 4টা কোয়ান্টাম নাম্বার মিলে একটা কোশ্চেন আসতে পারে, যেটা কমপক্ষে তো 6-7 মার্ক হবেই, মানে অনেক বড় একটা কোশ্চেন বলা যায়। ঠিক আছে। আর যদি সেপারেটলি আসে, সেটা হচ্ছে 4টার মধ্যে যে একটা কোয়ান্টাম নাম্বার আসবে সেটা 2 মার্কের জন্য আসলো ধরেন, এরপর আরেকটা আসলো সেটা 2 মার্কের জন্য, এভাবে সেপারেটলিও আসতে পারে। যদি 4টা একসাথে আসে, কমপক্ষে সেটা 7 থেকে 6 মার্কের নাম, মানে অ্যান্সার ওটা হবে। জি স্যার, বুঝতে পারছি। আমরা আজকে 5 কোয়ান্টাম নাম্বার পড়ছি, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট আমরা অফলাইন ক্লাসে আমরা 4টাই কভার করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে আপনাদেরকে আগামী ক্লাসে একটা সিটির ডেট দিয়ে দিব। যারা সিআর আছেন ওরা হচ্ছে আপনারা আপনার স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করে নেবেন যে তারা ওই দিন পারবেন কিনা সবাই। ঠিক আছে। স্যার এই পিডিএফটা কি স্যার ক্লাসরুমে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ দিব, আমি